আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। অধিকৃত ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আল আকসা তুফান অভিযানের পর ৩০ লাখ ইহুদিবাদী ইসরায়েলি মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সামরিক অভিযান আল আকসা তুফান অভিযান ছিল ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড, আল আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করা এবং ফিলিস্তিনি ভূমি বছরের পর বছর ধরে দখল করে রাখার ক্ষেত্রে তেল আবিব সরকারের ধারাবাহিক অপরাধযজ্ঞের পাল্টা প্রতিক্রিয়া। ঐতিহাসিক এই অভিযানটি গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের মধ্যবর্তী সীমান্ত এলাকায় শুরু হয়েছিল এবং বেশ কয়েকদিন ধরে অব্যাহত ছিল, যার ফলে বিপুল সংখ্যক ইহুদিবাদী নিহত, আহত বা বন্দী হয়েছিল। ইসরায়েলের গণমাধ্যম এই অভিযানকে ইতিহাসে নজিরবিহীন এবং শাসক গোষ্ঠীর জন্য একটি বড় পরাজয় হিসেবে বর্ণনা করেছে। আল আকসা তুফান অভিযানের পর ইসরায়েলি সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজার জনগণের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। ১ বছর ৩ মাস ধরে পাশবিক যুদ্ধ চালিয়ে যাওয়ার পর গণহত্যাকারী ইসরায়েলি সরকার স্থল অভিযানের মাধ্যমে বন্দী ইসরায়েলিদের মুক্ত করতে এবং গাজায় তুমুল জনপ্রিয় প্রতিরোধকামীদের নির্মূল করার লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর গত ১৫ জানুয়ারি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে সক্ষম হয়। চুক্তিটি ১৯ জানুয়ারি কার্যকর হয়। ইসরায়েলি ক্যাবিনেট অফিসের অবজারভারের প্রতিবেদন অনুযায়ী আল আকসা তুফান অভিযানের পর অনেক ইহুদিবাদী বিপজ্জনক স্বাস্থ্য ও মানসিক সংকটে ভুগছেন। কারণ অফিসের জরিপে অংশগ্রহণকারীদের বলেছেন যে আল আকসা অভিযানের ঘটনায় তারা চরম উদ্বেগ এবং উৎকণ্ঠায় ভুগছেন। প্রতিবেদন অনুসারে গাজা যুদ্ধে প্রায় ৩০ লক্ষ প্রাপ্তবয়স্ক ইহুদিবাদী ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মধ্যে ৬ লক্ষ গুরুতর অসুস্থতায় ভুগছেন। এর আগে প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছিল যে প্রধান সমস্যাটি কেবল আহতের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয়, বরং ইসরায়েলি স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদানের অক্ষমতার সঙ্গেও সম্পর্কিত। এর ফলে যুদ্ধের ফলে সৃষ্ট মানসিক জটিলতায় ভুগছেন এমন ৯ লাখ মানুষ দীর্ঘ অপেক্ষার কারণে পরিষেবার জন্য আবেদন করেননি। এমনকি কিছু ক্ষেত্রে এ অপেক্ষা ৬.৫ মাস পর্যন্ত পৌঁছায়। ইহুদিবাদী মন্ত্রিসভা পর্যবেক্ষকের প্রতিবেদনের আরেকটি অংশে ইসরায়েলি স্বাস্থ্য ব্যবস্থার তীব্র সমালোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মন্ত্রিসভা মানসিক স্বাস্থ্য সংকট যথাযথভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং গাজার আশেপাশের বস্তি থেকে স্থানান্তরিত হওয়া ১১% ব্যক্তি ছাড়া যুদ্ধের পরের ৬ মাসে কেউ মানসিক স্বাস্থ্য পরিষেবা পায়নি, যদিও তাদের এই ধরনের পরিষেবার তীব্র প্রয়োজন ছিল। মানসিক সংকট কেবল ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবারকেই ছাপিয়ে যায়নি, বরং ইসরায়েলি অর্থনীতিকেও হুমকির মুখে ফেলেছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে সময়মতো চিকিৎসা না নিলে দীর্ঘস্থায়ী মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এবং আক্রান্তদের কাজ ও উৎপাদন ক্ষমতা প্রভাবিত হতে পারে। এই সংকট ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর ভারী অর্থনৈতিক ক্ষতি চাপিয়ে দিতে পারে এবং সামাজিক নিরাপত্তা, রাজস্ব এবং অন্যান্য সামাজিক সংগঠনের উপর চাপ বাড়াতে পারে, যার ফলে সমাজ ও অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব কমাতে অবিলম্বে মন্ত্রিসভার হস্তক্ষেপ প্রয়োজন হবে। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার ঝুঁকির মধ্যেই ঘোষিত ৩ ইসরায়েলি জিম্মিকে শনিবার মুক্তি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। যুদ্ধবিরতির চুক্তির প্রথম পর্বের ৬ষ্ঠ দফার অধীনে এবার মুক্তি পেয়েছেন ৩ জিম্মি, সাগুই ডেকেলচেন, সাশা ট্রুফানভ ও ইয়াইর হর্ন। প্রতিবারই মুক্তির আগে মঞ্চে তুলে আনুষ্ঠানিকভাবে জিম্মিদের দেখানো হয়, সেখানে তাদের উপহার এবং সনদপত্র তুলে দেওয়া হয়। তবে এবার অভিনব দৃষ্টান্ত দেখিয়েছে হামাসের যোদ্ধারা। ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মি সাগুই ডেকেলচেনকে একটি স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছে হামাস, যা তার মেয়ের জন্ম উপলক্ষে দেওয়া হয়। হামাসের কাছে আটক হওয়ার ৪ মাস পর মেয়ের বাবা হন তিনি। প্রতিবারই জিম্মি মুক্তিতে ব্যাপক শোডাউন করে হামাসের যোদ্ধারা। এবার ইসরায়েল থেকে ছিনতাই করা গাড়িতে ৩ জিম্মিকে নিয়ে আসে হামাস। হামাসের সশস্ত্র শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের একটি সূত্র জানিয়েছে, আজ মুক্তির জন্য নির্ধারিত ৩ ইসরায়েলি জিম্মিকে হামাস একটি গাড়িতে করে এনেছে, যা মূলত ইসরায়েলি সেনাবাহিনীর। এছাড়া খান ইউনিসে জিম্মি হস্তান্তরের সময় কিছু হামাস সদস্য ইসরায়েলি সামরিক বাহিনীর ইউনিফর্ম ও সামরিক বর্ম পরিহিত অবস্থায় উপস্থিত হয়। ভিডিওতে দেখা যায় একটি বিধ্বস্ত ভবনের ছাদে হামাসের বন্দুকধারীদের টহল দিচ্ছে, যেখান থেকে বন্দী হস্তান্তরের স্থানটি দেখা যায়। চারপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে যুদ্ধের সময় সবচেয়ে তীব্র লড়াই হয়েছে। মঞ্চের চারপাশে হামাস, ইসলামিক জিহাদ এবং ফিলিস্তিনের পতাকা উঠতে দেখা যায়, আর লাউডস্পিকারে উচ্চস্বরে উৎসবমুখর সঙ্গীত বাজানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রেড ক্রস তাদের জানিয়েছে হামাস মুক্তিপ্রাপ্ত জিম্মি সাগুই ডেকেলচেন, সাশা ট্রুফানভ এবং ইয়াইর হর্নকে তাদের কাছে হস্তান্তর করেছে। আইডিএফ আরও জানিয়েছে, রেড ক্রস এখন গাজার ভেতরে আইডিএফ এবং শিন বেট বাহিনীর কাছে তাদের নিয়ে যাচ্ছে, যেখান থেকে তাদের গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়া হবে। এদিকে চলতি বছরের মাঝামাঝি সময়ে
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালাতে পারে ইসরায়েল। আগাম এই হামলা নিয়ে ইরানকে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। প্রতিবেদনে বলা হয়, প্রাক্তন বাইডেন প্রশাসন এবং বর্তমান ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা সংস্থার প্রকাশিত প্রতিবেদনগুলো মূল্যায়ন করে জানা যায় যে এই ধরনের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক সপ্তাহ বা মাস বিলম্বিত করবে। এমন হামলার ফলে একই সাথে আঞ্চলিক উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেবে। হোয়াইট হাউসের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবেন না এবং তিনি জোর দিয়ে বলেছেন যে ট্রাম্প ইরানের সাথে শান্তিপূর্ণ সমাধান পছন্দ করলেও দেশটির সাথে আলোচনার জন্য অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করবেন না। গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত বর্তমান এবং প্রাক্তন মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল বিশ্বাস করে যে অক্টোবরে ইরানে তাদের বোমা হামলা দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে, যার ফলে এটি আরও একটি হামলার ঝুঁকিতে পড়েছে দেশটি। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে একটি চুক্তিতে পৌঁছাতে আহ্বান করবেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সব বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ভারত এই শুল্কের কারণে বড় ধাক্কা খাবে। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের পণ্যে ভারতের মতো দেশগুলো আমদানি পণ্যে অন্যায্যভাবে উচ্চ শুল্ক আরোপ করে। ট্রাম্প বলেছেন, ভারতে ব্যবসা করা কঠিন, কারণ তাদের শুল্ক হার অত্যন্ত বেশি। তবে এখন থেকে তারা আমাদের ওপর যে শুল্ক আরোপ করবে, আমরাও তাদের ওপর একই পরিমাণ শুল্ক ধার্য করব। এটি সহজ এবং কার্যকর ব্যবস্থা। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সহজ করতে ভারত টিরও বেশি পণ্যের ওপর শুল্ক কমানোর কথা বিবেচনা করছে। পাশাপাশি প্রতিরক্ষা ও জ্বালানি খাতে মার্কিন পণ্য আমদানি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।